নমস্কার, আমাদের চ্যানেলে আবার সবাইকে স্বাগত জানাই। ডব্লিউবিসিএস এবং ইউপিএসসি স্পেশাল আমাদের এই চ্যানেলটি। আমাদের এই চ্যানেলে স্পেশাল ইতিহাস অপশনালের ক্লাস করানো হয়, এছাড়া বাংলা অপশনাল, জিএস পেপার্স, কম্পালসারি বাংলা ইংলিশ ইত্যাদি ক্লাস করানো হয়। তাহলে ডব্লিউবিসিএস এবং ইউপিএসসি উভয় অ্যাসপিরেন্টের ক্ষেত্রে কিন্তু যারা বাংলায় নোটটা লিখবে ইতিহাস অপশনালকে বেছে নিয়েছো তাদের জন্য কিন্তু এই ভিডিওগুলি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা আজ ইতিহাস অপশনালে ক্লাস করব এবং আশা করি তোমরা এর প্রিভিয়াস ক্লাসগুলো দেখেছো, যেখানে আমরা সিলেবাস ওয়াইজ, টপিক ওয়াইজ, চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, ইউনিট ওয়াইজ আমরা ক্লাস করছি। আজকে আমরা আলোচনা করব পেপার 2, অর্থাৎ যেটা আমরা জানি যে বিশ্ব ইতিহাসের কথা আমরা পড়ছি এবং বিশ্ব ইতিহাসের পড়তে গিয়ে আমরা ফরাসি বিপ্লব নিয়ে আলোচনা শুরু করেছি। ফরাসি বিপ্লবের অনেকগুলো ক্লাস হয়ে গেছে। ফরাসি বিপ্লবের মধ্যে আমরা দেখেছি ফরাসি বিপ্লবের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক কারণ, পূর্ব রাজবংশের দায়িত্ব, দার্শনিকদের ভূমিকা ইত্যাদি কিন্তু আমরা দেখেছি। আজকে আমরা আলোচনা করব ফরাসি বিপ্লবের পরবর্তী পর্যায় বা ফরাসি বিপ্লবের যে পর্যায়টা রয়েছে সেখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে গিয়ে কি সন্ত্রাসের শাসন বা জ্যাকোবিন শাসন। ঠিক আছে, এই পার্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে কিন্তু প্রশ্ন অবশ্যই আসবে। তাহলে জ্যাকোবিন দল সম্পর্কে, এই নামটা সম্পর্কে আমরা মোটামুটি অবহিত। কিভাবে অবহিত? আমাদের যদি আমরা ইতিহাসে চলে আসি, আমাদের এই দিকের ইতিহাসে চলে আসি, ভারতের ইতিহাসে আমরা চলে আসি, তাহলে দেখতে পাবো টিপু সুলতানের সাথে জড়িত জ্যাকোবিন ক্লাবের নাম। হ্যাঁ, আমরা জানি যখন ইঙ্গ মহীশূর যুদ্ধ হচ্ছিল তখন টিপু সুলতানের সমসাময়িক যে শ্রীরঙ্গপাত্তনম, সেখানে তিনি জ্যাকোবিন ক্লাবের একটি শাখা প্রতিষ্ঠা করেন এবং তার সদস্য ছিলেন। এবং এরকম প্রিলিতে অনেক প্রশ্ন আসে যে জ্যাকোবিন ক্লাবের সাথে কে যুক্ত ছিলেন। আমরা জানি টিপু সুলতান। ঠিক আছে, তাহলে এই জ্যাকোবিন ক্লাবের নাম আমরা সেখানে শুনেছি। এবার যেহেতু আমরা বিশ্ব ইতিহাসে পদার্পণ করছি এবং সেখান থেকে আমাদের প্রশ্ন উত্তর করতে হবে, এবার আমাদের কিন্তু প্রিলিমসের ক্ষেত্রে বিশ্ব ইতিহাসের থেকে খুব একটা প্রশ্ন আসে না, তাই তো আসেই না প্রায়। কিন্তু যেহেতু আমাদের ইতিহাস অপশনালে বিশ্ব ইতিহাস রয়েছে পেপার 2-তে, তাই আমাদের পড়তে হবে। তাহলে ফরাসি বিপ্লবের আলোচনা প্রসঙ্গে আমরা জ্যাকোবিন শাসন সম্পর্কে একটু জানবো। এবার প্রশ্নগুলো কি আমরা একটু দেখে নিতে পারি। প্রশ্ন এভাবে আসতে পারে যে ফরাসি বিপ্লবের সময় সন্ত্রাসের শাসনের রাজত্বকাল কেমন ছিল আলোচনা করো, বা জ্যাকোবিন রাজত্বকাল কেমন ছিল আলোচনা করো। ঠিক আছে, তাহলে আমরা ফরাসি বিপ্লবের একটা পটভূমি মোটামুটি জানি, যেখানে একটা রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক অস্থিরতা, সামাজিক একটা অনিয়ম, বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। এই বিশৃঙ্খলা থেকে মুক্তির জন্য যে বিপ্লবের পটভূমি তৈরি হয়েছিল, তাতে অনেক শ্রেণীর অবদান ছিল। যেমন আমরা জানি বুর্জোয়া শ্রেণী বা সাঁ-কুলোত শ্রেণী, ঠিক আছে, তাদের যে আক্রমণাত্মক পটভূমি, তার ফলে যে বিপ্লব তৈরি হয়েছিল, তার দুটো দল ছিল। একটা হচ্ছে বিপ্লবীদের সমর্থনে, আর একটা হচ্ছে প্রতি বিপ্লবী দল, বিপ্লবীদের সমর্থন করেননি যারা। ঠিক আছে, এই দুটো দলের মধ্যে একটা টাসেল বাঁধে, একটা বিরোধিতা বাঁধে এবং পরবর্তীকালে বিপ্লবী আগ্রাসনের ফলে একটা রাজনৈতিক অরাজকতা আমাদের কিন্তু ফ্রান্সে দেখা দেয়, যার ফলে যে তৎকালীন রাজনৈতিক যে শক্তি, সেটা কিন্তু ভেঙে পড়ে। এরপর তৈরি হয় নতুন একটা রাজনৈতিক শক্তি। এই সন্ত্রাসের শাসনের যে কর্ণধার বা বলা যেতে পারে যে সূত্রপাত, সেটা হচ্ছে জ্যাকোবিন দলের হাতে। এবার আমরা যখন এই জ্যাকোবিন দলের কথা বলবো, তার সাথে আর একটা দলের তার অ্যান্টি পার্টি, সেটা হচ্ছে জিরন্ডিন দল। ঠিক আছে, জিরন্ডিন দল এবং জ্যাকোবিন দল, এই দুয়ের সংঘাতে কিন্তু একটা বিপ্লবী প্রতিবেশ সৃষ্টি হয় এবং জিরন্ডিন নেতাদের যে অক্ষমতা, তার ফলেই কিন্তু এই জ্যাকোবিন দলদের উত্থান। এবং এই জ্যাকোবিন দলের উত্থান কার হাত ধরে? আমরা নিশ্চয়ই জানি, রোবসপিয়ারের হাত ধরে। ঠিক আছে, এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে মাথায় অবশ্যই রাখতে হবে এবং আমাদের নোটের মধ্যেও এগুলো অবশ্যই থাকবে। আচ্ছা, তাহলে আমরা যেটা আলোচনা করছিলাম, যে প্রথমে আমরা দেখব যে একদম প্রথমে যে বিপ্লবী সংবিধান হচ্ছে, সেটা কিন্তু প্রথমে বাতিল হয়ে যাচ্ছে। আমরা একটুখানি বইয়ের সাহায্য নিয়ে নিই যাতে তোমাদের নোটটা ভালো হয়। আচ্ছা, 1789 থেকে 91 খ্রিস্টাব্দে ফ্রান্সের প্রথম বিপ্লবী যে সংবিধান ছিল, সেটা বাতিল হয়ে যাচ্ছে। এই অবস্থায় গণভোটের ভিত্তিতে নতুন আইনসভা গঠনের ব্যবস্থা হচ্ছে। ঠিক আছে, বোঝা গেছে। এরপরে কি হচ্ছে? এটা হচ্ছে কি সন্ত্রাসের শাসনের পটভূমিটা তৈরি হচ্ছে, যে কিভাবে সন্ত্রাসের শাসন সূত্রপাতটা।
আচ্ছা, এইসব তাহলে কি হচ্ছে, নতুন আইনসভা গঠিত হচ্ছে। এইসব নির্বাচিত আইনসভার নামটা কি, নতুন নির্বাচিত আইনসভার নাম হচ্ছে ন্যাশনাল কনভেনশন। খুব গুরুত্বপূর্ণ, অবশ্যই মাথায় রাখবে, ন্যাশনাল কনভেনশন বা জাতীয় সম্মেলন। ঠিক আছে। আচ্ছা, 1792 সালের 1 সেপ্টেম্বর ফরাসি বিপ্লবের একটি সংকটময় মুহূর্তে ফরাসি জাতীয় কনভেনশনের একটি অধিবেশন শুরু হয়েছিল। আচ্ছা, এই আভ্যন্তরীণ ও বৈদেশিক ক্ষেত্রে ফ্রান্সের যে গভীর সমস্যা থাকে, সমস্যার সম্মুখীন হয়, দেশের যে আর্থিক সংকট, খাদ্য সংকট ইত্যাদি যেগুলো তৈরি হয়েছিল, সেগুলো নিয়ে আলোচনা করা হয় এবং বিপ্লবী সরকারের বিরুদ্ধে কিন্তু রায় যায়। এবং দেখা যায় যে দেশের জনগণ ভীষণভাবে ক্ষিপ্ত, মূল্যবৃদ্ধি থেকে শুরু করে খাদ্যদ্রব্যের ঘাটতি, মুদ্রার যে মূল্য হ্রাস ইত্যাদি কিন্তু সবই কিন্তু একটা পটভূমি সৃষ্টি করে। এসব মিলিয়ে জনগণের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হয় এবং তৎকালীন যে সরকার ছিল তার কিন্তু পতন ত্বরান্বিত হয়ে পড়ে। এই পতন ত্বরান্বিত হওয়ার পরেই কিন্তু, যে বললাম যে জিরোন্ডিন দল ছিল, জিরোন্ডিন দল এবং জ্যাকোবিন দলের মধ্যে একটা অভিঘাত শুরু হয় এবং এই যে কনভেনশন, জাতীয় কনভেনশনের একটা নতুনভাবে সম্মেলনের সূত্রপাত হয় 1793 সালে। ঠিক আছে। 1793 সালে তৎকালীন যে রাজা ছিলেন তাকে গিলোটিনে পাঠানোর নির্দেশ দেওয়া হয়, বিচার হয় এবং তারপর থেকেই কিন্তু আমাদের এই সন্ত্রাসের শাসন শুরু হয়। এই সন্ত্রাসের শাসন শুরু হয় তখন বিভিন্ন কমিটিতে ভাগ হয়ে যায়। এই জাতীয় কনভেনশনে অধিবেশনের মাধ্যমে আমরা দেখি যে ফ্রান্সের যেই রাজনৈতিক পরিস্থিতি, রাজনৈতিক যে ক্ষমতা ছিল, সেটা বিভিন্ন কমিটির মাধ্যমে পরিচালিত হতে শুরু করে। তাহলে 3টি কমিটির কথা আমাদের মাথায় রাখতে হবে। একটা হচ্ছে কি গণনিরাপত্তা পরিষদ, তারপরে হচ্ছে জননিরাপত্তা কমিটি আর বিপ্লবী ট্রাইব্যুনাল। ঠিক আছে। এই গণনিরাপত্তা পরিষদ একেবারে প্রথমের দিকে ছিল, প্রথম সারিতে। এর মধ্যে আমরা দেখি যে গণনিরাপত্তা পরিষদের যে একেবারে টপমোস্ট নেতা হিসেবে নির্বাচিত হন রোবেসপিয়ার। ঠিক আছে। এবং তার কিছু সঙ্গী কর্মচারীবৃন্দ, তারাই কিন্তু সম্পূর্ণ রাজনৈতিক পরিস্থিতিকে, ফ্রান্সের সম্পূর্ণ রাজনৈতিক পরিস্থিতিকে কন্ট্রোল করতে শুরু করে। যার ফলে কি হয়, আস্তে আস্তে তার মধ্যে একটা স্বৈরাচারী একনায়কতন্ত্রের জায়গা তৈরি হয় এবং এই যে সন্ত্রাসের শাসনের নামকরণ, সেখানে কিন্তু ডিকটেটরশিপ অফ দ্য ডিস্ট্রেস এই নামেও কিন্তু বলা হয়। অর্থাৎ একটা হৃদয়হীন, রক্তপিপাসু, একটা কঠোর শাসন তৈরি হয়, যেখানে যে প্রতিবিপ্লবীদের খুব কঠোর হস্তে দমন করা হয়, সন্দেহভাজনদের মানে খুব ভয়ানকভাবে মৃত্যুদণ্ড দেওয়া হয়, সন্দেহভাজনদের মানে কোনোদিনও মানে বিচার না হওয়া সত্ত্বেও জাস্ট সন্দেহর বশে তাদেরকে হত্যা করা হয়, গিলোটিনে পাঠানো হয় এবং এরকম একটা ভয়ানক কঠোর একটা শাসন তৈরি হয়। কিন্তু এই ভয়াবহ কঠোর শাসনের প্রয়োজনীয়তা তৎকালীন ফ্রান্সের কিন্তু ছিল, কারণ তখন এমন একটা অরাজনৈতিক পরিবেশ, রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়েছিল। তখন এমন একটা কঠোর শাসন না থাকলে হয়তো বৈদেশিক আক্রমণ বা অভ্যন্তরীণ যে বিশৃঙ্খলা, তার হাত থেকে ফ্রান্সকে বাঁচানো সম্ভবপর হতো না। ঠিক আছে। যদিও এই যে ভয়াবহ সন্ত্রাসের শাসনের আয়রনি দেখো, রোবেসপিয়ারের হাত ধরে রাজার গিলোটিনের হত্যা এবং শেষ পর্যন্ত যখন দেখা যাচ্ছে যে অভ্যন্তরীণ একটা স্থিতিশীলতার জায়গা তৈরি হচ্ছে এবং বৈদেশিক আক্রমণও সেভাবে হচ্ছে না, একটা স্টেবল জায়গা তৈরি হচ্ছে, সেখানে তখন তারপরে কি হয়, রোবেসপিয়ার যে সেই সংকটময় জায়গা থেকে ফ্রান্সকে উদ্ধার করার একটা কি বলবো তদারকি দেখিয়েছিলেন, তার নেতৃত্বেই তো হয়েছিল, তাকেও পর্যন্ত গিলোটিনে পাঠানো হয়, তাকে হত্যা করা হয়। এইভাবেই কিন্তু সন্ত্রাসের শাসনের শেষ হয়। ঠিক আছে। তো এটা একটা বেসিক বিষয় এবং এর মধ্যে আরও আমাদের আলোচনা করতে হবে যে রোবেসপিয়ারকে কি এই সন্ত্রাসের শাসনের নেতা হিসেবে ধরা যায়, কিভাবে তার এই বিষয়গুলো আমাদের আলোচনা করতে হবে। যে রোবেসপিয়ার কিন্তু রুশোর সমর্থক ছিলেন এবং তিনি
একটা নৈতিকতার দিক থেকে যা ফ্রান্সকে স্থাপন করতে চেয়েছিলেন, কিন্তু কিভাবে সেই নৈতিকতার দিকটা পর্যবসিত হয় কঠোরতম শাসনে। হ্যাঁ, কৃষকদের দমন করা হয়, সাকুলথদের দমন করা হয়, প্রতি বিপ্লবীদের দমন করা হয় কিভাবে, এই বিষয়গুলো কিন্তু আমাদের মাথায় অবশ্যই রাখতে হবে এবং নোটের ক্ষেত্রে অবশ্যই রাখতে হবে। ঠিক আছে, তাহলে এই পুরো বিষয়টা আমাদের কি গিয়ে দাঁড়ালো, সন্ত্রাসের শাসনের কিভাবে আমরা নোটটা তৈরি করবো একটু আলোচনা করে নিই। সন্ত্রাসের শাসনের পটভূমি আমরা আলোচনা করব। প্রথমে পটভূমি কিভাবে সন্ত্রাসের শাসনের সূত্রপাত ঘটছে এবং কিছু কিছু তথ্য নিয়ে আমরা বিভিন্ন যে 3টে কমিটির কথা, 3টে কমিটির কী কী কার্যকলাপ ছিল সেটা আমাদের আলোচনা করতে হবে। যে গণনিরাপত্তা পরিষদ, তারপরে জননিরাপত্তা সমিতি বা তারপরে বিপ্লবী ট্রাইব্যুনাল বা বিচারালয়ের যে ক্ষমতা ছিল, হ্যাঁ, এই সবগুলোর যে প্রত্যেকটা কমিটির যে কী কী বিশেষত্ব সেটাও কিন্তু আলোচনা করতে হবে এবং শেষ পর্যন্ত কি রোবসপিয়ার ইত্যাদি এগুলো আলোচনা করে কিন্তু সন্ত্রাসের শাসনের যে বৈশিষ্ট্য, যে তৎকালীন সন্ত্রাসের শাসনের ফলে ফ্রান্সের যে কী অবস্থা হয়েছিল সেটা কিন্তু আমাদের নোটের ক্ষেত্রে আলোচনা করতে হবে। ঠিক আছে, তাহলে আশা করি তোমাদের বিষয়টা বোঝাতে পেরেছি। সম্পূর্ণতটা সম্ভব নয় ছোট ছোট ভিডিওর মাধ্যমে। আমাদের অনলাইন পেইড ব্যাচ রয়েছে যেখানে আমরা নোটস লিখিয়ে দিই। এই ভিডিওগুলোর মাধ্যমে তোমাদের জাস্ট বেসিকটা ক্লিয়ার করা হয় যাতে তোমরা নোটটা যখন লিখবে বিভিন্ন তোমরা মেটেরিয়াল পেয়ে যাবে। ইতিহাস অপশনালের মেটেরিয়াল নিয়ে কোনো প্রবলেম নেই, তোমরা বইপত্র নোটস সবই পেয়ে যাবে, কিন্তু যখন তোমরা নোটটা লিখবে বেসিকটা যেন ক্লিয়ার থাকে। কারণ অনেকের ক্ষেত্রে কি হয়, ইতিহাস অপশনালটা নিয়েছো তোমরা, তোমাদের প্রিলিমসের ক্ষেত্রে মেন্সের ক্ষেত্রে সাহায্য হবে তার জন্য, তাই তো, কিন্তু এই যে পেপার 2 এর যে পার্টটা রয়েছে, যে বিশ্ব ইতিহাসের যে পার্টটা রয়েছে, সেখানে আমরা অনেক কিছুই আমরা জানি না, অনেক কিছুই আমাদের মানে একেবারে ধারণা নেই, তাই তো। তো এই ধারণাটা ক্লিয়ার করার জন্যই, বেসিকটা ক্লিয়ার করার জন্য কিন্তু এই ছোটো ছোটো ভিডিওগুলোর মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে যাওয়া। আশা করি তোমাদের ভালো লাগে ভিডিওগুলো। ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। এই সেগমেন্টটা কিন্তু অবশ্যই কন্টিনিউ করবো কিনা সেটাও অবশ্যই জানিও। আর ভালো লাগলে লাইক করতে ভুলো না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। শুধুমাত্র ইতিহাস অপশনাল নয়, জিএস পেপার্স, কম্পালসারি বাংলা ইংলিশ, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার সবগুলো কিন্তু আমাদের চ্যানেলে পাওয়া যায়। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।